আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাইব্যুনালে খুনি হাসিনা সহ 4 জনের ফাঁসি চাইলেন চিকিৎসক। তোমরা পিআরের কথা বলো, আবার 300 আসনে মনোনয়ন দাও, জামায়াতের উদ্দেশ্যে আজম। জানাবো সংখ্যা কমেছে, ফেব্রুয়ারিতেই নির্বাচন। এবং সর্বশেষ জানাবো সব জেলায় নতুন ডিসি নিয়োগ দিতে যাচ্ছে সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ট্রাইব্যুনালে খুনি হাসিনা সহ 4 জনের ফাঁসি চাইলেন চিকিৎসক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের 19 জুলাই গুলিবদ্ধ আহতদের সংখ্যা বেড়ে যায়। গোয়েন্দা পুলিশের লোকেরা আমাদের হাসপাতালে আসেন, ওই সময় নতুন গুলিবদ্ধ ভর্তি না করতে জিবি চাপ দেয় বলে জবানবন্দি দিয়েছেন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সের ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডক্টর মাহফুজুর রহমান। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য গ্রহণে এইসব কথা বলেন তিনি। জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবাধিকার বিরোধী অপরাধের মামলায় স্বৈরশাসক খুনি শেখ হাসিনা সহ 4 জনের ফাঁসি চেয়েছেন অধ্যাপক মাহফুজুর রহমান। ফাঁসি চাওয়া অন্যরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরফান। জবানবন্দিতে জুলাই আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধদের চিকিৎসা দেওয়ায় জিবি পুলিশের হুমকি পেয়েছেও বলে জানান ডক্টর মাহফুজুর রহমান। তিনি বলেন, 19 জুলাই গুলিবিদ্ধ আহতদের সংখ্যা বেড়ে যাওয়ায় ডিবির লোকেরা আমাদের হাসপাতালে আসেন, ওই সময় নতুন গুলিবিদ্ধদের ভর্তি না করার জন্য তারা চাপ দেয়। সে সময় ডিবি পুলিশের সদস্যরা এই সাক্ষীকে বলেন, অতি উদাসীন হবেন না, আপনি বিপদে পড়বেন, যাদের ভর্তি করেছেন তাদের রিলিজ দেবেন না। এ বিষয়ে ওপর থেকে নির্দেশ রয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বেলা 11টা 25 মিনিটে 13 নম্বর সাক্ষী হিসাবে এই চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য গ্রহণ শেষে তাকে জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। এছাড়া একই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহজাহান পারভীনও সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনালে। এই নিয়ে এখন পর্যন্ত এ মামলার 14 জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। তোমরা পিআরের কথা বলো, আবার 300 আসনে মনোনয়ন দাও, জামায়াতের উদ্দেশ্যে আজম। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আজম খান বলেছেন, 300 আসনে একটি দল নমিনেশন দিয়ে ফেলেছে 1 বছর আগে, এখনো তারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের কথা বলছে, পিআর না দিলে ভোট হবে না বলছে। জামায়াত ইসলামীর নাম উল্লেখ না করে তিনি বলেন, তোমরা পিআরের কথা বলেও আবার 300 আসনে নমিনেশন দাও। পিআরের কথা বললে তো কোনো আসনে নমিনেশন দেওয়ার কথা না, কাজেই জাতির সঙ্গে প্রতারণা বন্ধ করতে হবে। আমরা আর প্রতারণার রাজনীতিতে ফিরে যেতে চাই না, আজম বলেন। এক একজন এক এক কথা বলে পত্রিকার শিরোনাম হতে চায়, চ্যানেলের শিরোনাম হতে চায়। এখন রাজনীতি করতে হবে দেশকে নিয়ে, জনগণকে নিয়ে ও দেশের অর্থনৈতিকে নিয়ে। অন্য কিছু নিয়ে রাজনীতি করবার সুযোগ শেষ হয়ে গেছে। 5 আগস্টের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের শিক্ষাই হলো আর জাতির সঙ্গে প্রতারণা না করার। আমরা এখনো জাতির সঙ্গে প্রতারণা করছি। তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, যে সাম্প্রতিক অবস্থাটা, এর কারণই হলো দেশের অনিশ্চয়তা। যখনই দেশটা নির্বাচনের পথে যাবে, তখন সব অনিশ্চয়তা কেটে যাবে, তখন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। সব মানুষ তখন আইন শৃঙ্খলার উন্নতির জন্য রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করবে। যত দেরি হবে ততই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। এটা আমার মনে হয় সরকার বুঝতে পেরেছে এবং বুঝতে পেরেই তারা নির্বাচনের পথে যাচ্ছে। আর যারা বুঝতে পেরেছে তাদের ভোট নেই, তারা শুধু ভোটের চিন্তা করে, দেশের চিন্তা করে না। তারা পিআর সংস্কার ও বিচার নানা ধরনের কথা বলে এদেশের অগ্রগতিকে থামাতে চায়, গণতন্ত্রকে থামাতে চায়। সংখ্যা কমেছে, ফেব্রুয়ারিতেই নির্বাচন।
নানা সংশয়, মত পার্থক্য ও বিভেদের মাঝেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ঘোষণার পর থেকে সরকারের সর্বস্তরে ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানের ধীর প্রতিজ্ঞ। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ প্রসঙ্গে ধীরতার সঙ্গে বলেছেন, নির্বাচন অনুষ্ঠানে সরকার ধীর প্রতিজ্ঞ। আমরা মাথার মধ্যে এইটাই রাখছি, ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং ওইটা তো রাজনৈতিক দলের প্রক্রিয়া। আপনারা তো এটা সবসময়ই দেখেছেন। এর আগেও 15ই আগস্ট মাগুরায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্পষ্ট করে জানান, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং রোজা শুরু হওয়ার আগেই হবে। কেউ বাধা দিয়ে নির্বাচন বিলম্বিত করতে পারবে না। নির্বাচন কমিশনও একই সময়সূচিকে সামনে রেখে প্রস্তুতি চালাচ্ছে। তবে নির্বাচন পদ্ধতি ও সময়কে ঘিরে ইতিমধ্যে জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনের হুমকি দিয়েছে। সংস্কার প্রস্তাবে জুলাই সনদ বাস্তবায়ন ও নতুন ভোট পদ্ধতি চালুর দাবিতে তারা নির্বাচনের আগে চাপ সৃষ্টির কৌশল নিচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সংস্কার ও নতুন সংবিধানের জন্য যারা শহীদ হয়েছিল তাদের জীবন ফিরিয়ে দিতে হবে সরকারকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের অবস্থান বিএনপিকে চাপে ফেলার কৌশল। কারণ বিএনপি শুরু থেকে নির্বাচনের দাবি জানালেও লন্ডনের বৈঠকের মাধ্যমে তারা ফেব্রুয়ারিতে নির্বাচনে রাজি হয়েছে, যেখানে জামায়াত ও এনসিপি নিজেদের দাবি দাবা উপেক্ষিত হয়েছে বলে মনে করেছেন। বিশেষ করে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ও যৌথ বিবৃতিতে একটি দলের প্রতি সরকারের পক্ষপাত হিসাবে দেখছেন তারা। একই অংশ হিসেবে নির্বাচনের আগে জুলাই সনদকে আইনগত ভিত্তি দিয়ে বাস্তবায়ন করার দাবি তুলেছেন জামায়াত এনসিপি। এর সঙ্গে ভোটের আনুপাতিক হার বা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ নিম্নকক্ষ উভয় সংসদেই চালুর প্রস্তাব জোরালো করেছে জামায়াত ইসলামী। এরই মধ্যে এনসিপির ইমেজে সংকট সৃষ্টি হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের বিভাজন ঘটাতে বিতর্কিত বক্তব্য দিয়ে দলের অনেক নেতারাই জনপ্রিয়তা হারিয়েছে। সব মিলিয়ে ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মঞ্চে চলছে নানা হিসাব নিকাশ, কৌশল ও পাল্টা কৌশল। সরকার, নির্বাচন কমিশন ও সেনাবাহিনী যে ধীরভাবে প্রস্তুতি নিচ্ছে তাতে নির্বাচন আর পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন। বিএনপি ইতিমধ্যে অংশগ্রহণ সম্মত হওয়ার নির্বাচনের বৈধতা এবং গ্রহণযোগ্যতা আরও জোরালো হয়েছে। অন্যদিকে জামায়াত ও এনসিপির আপত্তি বা দাবি আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে। জনসমর্থন সেভাবে অর্জন করতে পারছে না তারা। ফলে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এটাই এখন দেশের রাজনৈতিক বাস্তবতা এবং গণতান্ত্রিক ধারাবাহিকতার অগ্রযাত্রায় এটিই হবে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।